5 দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ। গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকিজো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। তারই জের ধরে থেমে থেমে চলছে সংঘর্ষ, উত্তেজনা। দীর্ঘদিনের চলমান সহিংসতায় এবারই প্রথমবারের মতো ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। রাজ্যের চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হচ্ছে। এবার পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করেছে মণিপুর রাজ্য সরকার। ছবি, ঘৃণামূলক বক্তব্য প্রচারের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সহিংসতাকে আরও উস্কে দেওয়ার শঙ্কায় 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মণিপুর রাজ্যের আঞ্চলিক এখতিয়ারের লিজ আইন, ভিসেট ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডাটার উপর সাময়িক নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দেওয়া হলো। এই আদেশ স্থানীয় সময় 10 সেপ্টেম্বর বিকেল 3টা থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর বিকেল 3টা পর্যন্ত বলবৎ থাকবে। সরকার বলছে, দেশবিরোধী ও অসামাজিক কার্যক্রমের নকশা ও তৎপরতাকে নস্যাৎ করতে এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সরকারি বেসরকারি সম্পত্তির কোনো প্রকার ক্ষয়ক্ষতি রোধ করতে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। তাই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য বা মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে জনস্বার্থে ইন্টারনেট বন্ধের আদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে ফের শুরু হওয়া সংঘর্ষে পর্যন্ত অন্তত 11 জন নিহত হয়েছে। বিদ্রোহীরা রাজ্যের কিছু অংশ অবরোধ করে রেখেছে। তারা গত সপ্তাহে ড্রোনের হামলার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। এদিকে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 18। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত 18 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা 1টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন জানিয়েছেন। তিনি বিকেল 5টার দিকে প্রথম আলোকে বলেন, কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে আহতদের শরীরে লাঠি ও ইটের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত কেউ নেই। ঢাকা কলেজের শিক্ষার্থী বদিউজ্জামান বাদল প্রথম আলোকে বলেন, আজ সকালে ঢাকা কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও এসেছিলেন। সেখানে কথা কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামান্য মারধর করা হয়। বিষয়টি ঘটনাস্থলে মীমাংসা করা হয়, কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি মেনে নেননি। পরে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এসে জড়ো হন। তারপর ঢাকা কলেজে হামলার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের অনেকেই আহত হন। ঘটনা সম্পর্কে আইডিয়াল কলেজের কোনো শিক্ষার্থীর বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি, জানালো ভারতীয় গণমাধ্যম। বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায়। এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে। আরেক ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমসে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে। ওই চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে $80 কোটি পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করছেন। এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশে 8 থেকে 9 মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির $80 কোটি পাওনা রয়েছে। ঝাড়খণ্ডের গাড্ডায় অবস্থিত 1600 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। গৌতম আদানি বলেন, একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালনা ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার $200 কোটি বিনিয়োগ করেছে। চিঠিতে তিনি বলেন, আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। ভারতীয় এই 100 কোটিপতি আরও বলেন, তার কোম্পানি রূপচাঁদা, মেইজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে। দেশটির কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনের কাছ থেকে তার কোম্পানি যে সমর্থন ও সহযোগিতা পান, তিনি তার প্রশংসা করেন। এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছিল যে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ বকেয়া পরিস্থিতি টেকসই
টেকসই নয় পর্যায়ে পৌঁছেছে বলে আদানি গোষ্ঠী মনে করে। ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার বলেছে, আমরা বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তাদের জানিয়েছে যে পরিস্থিতি আর টেকসই পর্যায়ে নেই, কারণ আমরা একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখছি, অন্যদিকে তেমনি আমাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছে দেওয়া অঙ্গীকারও রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, অর্থ পরিশোধের দায় বাংলাদেশের সার্বিক জ্বালানি সংকটেরই একটি অংশ। বাংলাদেশে বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ $370 কোটি উঠেছে। জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছে, আদানি বাংলাদেশের কাছে $80 কোটি পায়, তার মধ্যে $39 কোটি $20 লাখ পরিশোধ বিলম্বিত হয়েছে।